শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে কবে? ব্যবসায়ী সমাজ মূলত সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল এই প্রশ্নে, কারণ এর উপর নির্ভর করছে তাদের আগামীর বিনিয়োগ। রাজনৈতিক অস্থিরতা আর অনিশ্চয়তায় বিদেশি ক্রেতারাও কিছুটা কমিয়ে দিয়েছেন রপ্তানি অর্ডার। এমন বাস্তবতার মধ্যেই গেল 11 ডিসেম্বর ঘোষণা দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরপরই মূলত কাটতে শুরু করেছে রাজনৈতিক অনিশ্চয়তা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় স্বস্তি। দর্শক, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিকেএমের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে কথাটি বলছিলাম যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে এবং এর মধ্য দিয়ে আসলে একটি স্বস্তি এসেছে, তো আমরা এটি নিয়ে আজকে আলোচনা করতে চাই। তবে আমাদের কাছে প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাময়িক স্বস্তি এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তবে নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্প কারখানা চালু রাখা, ক্রেতা প্রতিষ্ঠানের অর্ডার ধরে রাখা সহ নানা শঙ্কায় রয়েছেন তারা। তাদের আশা, অর্থনীতি ও বিনিয়োগে যে স্থবিরতা বিরাজ করছে সেটা নির্বাচনের মাধ্যমে কেটে যাবে। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতি ধরে রাখার পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রায় 1.5 বছর হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, রেকর্ড পরিমাণে এসেছে প্রবাসী আয়। তবে উচ্চ সুদহার, বিনিয়োগের স্থবিরতা, খেলাফি ঋণ ও রপ্তানি পতনের মতো অর্থনীতির চ্যালেঞ্জগুলো রয়ে গেছে অনেকাংশে। এমন বাস্তবতায় গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সাময়িক স্বস্তি এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা, সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ স্বস্তি আসবে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিতে। আমরা ভেরি হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট একটা ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা কিন্তু কয়েক স্টেপ আগিয়ে গেছি। যে পার্টি দল গঠন করুক, যে পার্টি বিরোধী দলে যাক, আমাদের প্রত্যাশা থাকবে যে অর্থনীতিকে সঞ্চালন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনারা সম্মিলিতভাবে দেশের বৃহত্তর স্বার্থে আপনারা একসাথে কাজ করুন। নির্বাচনের খবরে স্বস্তির পাশাপাশি শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্রেতা বিক্রেতা উভয়ই উদ্বিগ্ন। বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে বলেও জানান তারা। আমাদের বিদেশি বায়াররা ওরা কিন্তু খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছে বাংলাদেশের অবস্থা। তো ইলেকশন যখন হয়, এমনিতে আমাদের এখানে একটু, খুব বেশি একটা মারাত্মক অনেক বড় আমি বলবো না, কিছুটা অর্ডার তারা একটু হোল্ড করে। তারা দেখতে চাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তো এটা যদিও আমি মনে করি যে খুব বেশি বড় একটা অংশ না, তারপরেও এমনিতেই অর্ডার কম। আমাদের দেশে, বাংলাদেশের গার্মেন্টসের ইন্ডাস্ট্রি খারাপ অবস্থা আমি ঠিক ওভাবে বলবো না, তবে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এমন প্রত্যাশা রেখে এই অর্থনীতিবিদ বলেন, নির্বাচিত সরকারের হাত ধরে অর্থনীতিকে অনিশ্চয়তা কাটবে। এই নির্বাচনই আসলে আমাদের আগামী দিনের ভিত্তি করে দেব। আমরা চাই যে এমন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং নির্বাচনের পরে এই যে দলগুলো ক্ষমতায় আসবে, তো তাদের একটা স্পষ্ট কমিটমেন্ট থাকতে হবে যে বাংলাদেশের অর্থনীতিতে গতি আসবে, প্রবৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগ বাড়বে। বিশেষ করে দেশি বিদেশি যে বিনিয়োগের যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং যে খরাটা তৈরি হয়েছে, সেটা যেন কেটে যায়। অর্থনীতির গতি ফেরাতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরারও আহ্বান জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে আসলে ব্যবসায়ীদের মধ্যে আমরা দুটি জিনিস লক্ষ্য করলাম, যে একদিকে তারা এটিকে তফসিল ঘোষণাকে স্বস্তির দিকে দেখছে, আবার শঙ্কা দেখছে যে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতাগুলো হয় সেটিও তাদেরকে একটা দুশ্চিন্তার মধ্যে রেখেছে। যেমন হাতে আমরা এই আলোচনাটা সেখান থেকে শুরু করতে চাই, যেটি আপনারা তফসিলটাকে কিভাবে দেখছেন এবং এরপরে আসলে প্রত্যাশা জায়গাটি কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে একটা স্বস্তির অবস্থান তৈরি হয়েছে। কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিনই বলে আসছিলাম, একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় যত দ্রুত আসবে তত অর্থনীতিটাকে
সচল করবে এবং এটাকে আরো গতিশীল করবে। তো সেই জায়গায় একটা স্বস্তি এসেছে ঠিক, কিন্তু পরক্ষণেই ওসমান হাদির উপর যে হামলা, এটা কিন্তু আবার একটা বড় ধরনের সংকট এবং শঙ্কা তৈরি করেছে। এবং আমরা মনে করি এই ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, এই হামলার যদি সরকার খুব দ্রুত কোনো কিনারা না করতে পারে, অর্থাৎ এর বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদেরকে এবং এর পিছনে কারা জড়িত, এগুলি যদি যত দ্রুত সম্ভব বের করে জনসমক্ষে আনতে পারবে বা আইনের আওতায় আনতে পারবে, তত কিন্তু মানুষের মধ্যে আরও স্বস্তিটা কাজ করবে। আদারওয়াইজ যদি এটা সরকার ব্যর্থ হয় এই জায়গায়, তাহলে কিন্তু সামনের দিকে শঙ্কাটা আরও বেশি কাজ করবে। আর আমি মনে করি ওসমান হাদির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক অবশ্যই শাস্তি হওয়া দরকার। এবং এটাকে কেন্দ্র করে বর্তমানে আমি মনে করি জুলাই যোদ্ধাদেরকে আবারও একটা ঐক্যবদ্ধ অবস্থানে আনার মতো পরিবেশ তৈরি করেছে। তো আমি ওসমান হাদির মাগফিরাত কামনা করব, আল্লাহর কাছে, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করব, যাতে তার মতো একটা মানে বাংলাদেশের একটা বীর সৈনিক বলবো আমি, আল্লাহ আবার আমাদের মাঝে আবার দেশের কাছে আবার ফিরিয়ে দেয়। জি, সেই কামনা সবারই। জনাব হাত্তাম, আমরা একটু রাজধানীর পল্টনে একটা অনুষ্ঠান চলছে, ব্যাংক রিফর্ম নিয়ে একটি আলোচনা চলছে ইআরএফ এ। সেখানে আছেন, কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। আমরা একটু সেখানে থেকে যুক্ত হতে চাই। এটা আমি বললে হবে না, আইনগতভাবে কিন্তু আপনাকে বলার কিছু অধিকার নাই, বাট সরকার যদি চায় সরকার দিতে পারবে। স্যার, আমি তাকে মোহাম্মদ জুবাইর, টাইমস অফ বাংলাদেশে কাজ করি। এদিকে স্যার, আমার প্রশ্নটা আস্থার জায়গাটা নিয়ে। আপনি বলেছেন যে আমরা আস্থা ফেরানোর জন্যই ব্যাংক রেজুলেশনের আওতায় নেওয়া হয়েছে, এনবিএফ গুলো নেগোসিয়েশনের আওতায় নেওয়া হচ্ছে। এই আস্থা নিয়ে আমার প্রশ্নটা, ব্যাংকের মূল অ্যাসেট হলো অর্থের চেয়ে আস্থা। কিন্তু যখন শুরুর দিকে আগস্টের পরে যখন কয়েক মাস কিন্তু একটা টার্মোয়েল ছিল, আমাদের ব্যাংক সিদ্ধান্তহীনতায় ভুগছিল, আসলে ব্যাংক কি করবে, ব্যাংকগুলো কিছু সিদ্ধান্ত কি নেবে। কখনো বলা হচ্ছে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হবে না, কখনো বলা হচ্ছে আবার সাপোর্ট দেওয়া হবে। তখন কিন্তু মানুষের মধ্যে কাজহীনতা তৈরি হয়েছিল এবং অনেক ব্যাংক ড্রাই হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে এখন কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে ব্যাংকগুলো মার্জ করা হবে, এই সিদ্ধান্তের পরে মানুষের আমার তো এটা আস্থা ফিরছে, কিন্তু তার আগে যে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল আসলে কি হচ্ছে কি হচ্ছে না। এবং অনেক ব্যাংকের উদ্যোক্তা, অনেক আমানতকারীও বলে থাকেন যে সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তাদের অতি কথনের কারণেও ব্যাংকের গ্রাহকদের আস্থা নষ্ট হয়েছে। এই বিষয়টা স্যার আপনি কিভাবে ডিফেন্ড করবেন, আসলে এখানে আস্থার বিষয়টা কিভাবে? ঠিক আছে, এটাই শেষ প্রশ্ন, আমি একটু ক্লারিফাই করি। এখানে আমাদের যে কনটেক্সটটা বুঝতে হবে। আমি যখন এইখানে পজিশনে আসলাম, তখন আমাদের ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ছিল না, আমার হাতে কোনো আইনি ভিত্তি ছিল না টু টেক এ ব্যাংক। আমাদের কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করা হয়নি, সেটা ডেভেলপ করতে সময় লাগে। তৃতীয়ত হচ্ছে ব্যাংকগুলোকে একটা টাইমও দেওয়া দরকার, ইউ সলভ ইউর প্রবলেম, এবং আমরা তোমাদেরকে সহায়তা দেবো। আমরা কি করেছিলাম, প্রথমে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, প্রথমে অল্প অল্প দিয়েছি, পরে আরো বেশি করে দিয়েছি। যারা লিকুইডিটি সাপোর্ট নিয়ে টিকে গেছেন, যেমন ইসলামী ব্যাংক প্রায় 10,000 কোটি টাকা নিয়েছিল, পুরো টাকা শোধ করে দিয়েছে। ইউসিবিএল তারা টাকা নেই, তার দরকার হয়নি, তারাও কিন্তু আমাদের লিস্টে ছিল। আবার কিছু কিছু ব্যাংক আছে যারা টাকা নিয়েছে কিন্তু টাকা দিতে পারে, তার মধ্যে এই 5টা ব্যাংকও আছে। এই 5টা ব্যাংকে আমরা 22,000 কোটি টাকা দিয়েছিলাম, তারা টাকা শোধ করার কোনো সক্ষমতা তাদের ছিল না, ফলে আমরা তাদেরকে অধিগ্রহণ করলাম। তো এইভাবেই আমরা আগাবো আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা কি আরো 5টা ব্যাংককে এখন অধিগ্রহণ করতে পারি না? পারি না। কারণ কেন পারি না? আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি নাই। আমাকে তো ইংলিশে একটা কথা আছে, ইউ অনলি পুট থিংস ইন ইউর মাউথ দ্যাট ইউ ক্যান চু। অর্থাৎ আমি যেটা গিলতে পারবো সেটুকুই মুখে দেবো, যেটা গিলতে পারবো না সেটা আমি মুখে দেবো না। সেটাই এই ফিলোসফিটা আমি অ্যাপ্লাই করি, যে আমি যে কয়টা ব্যাংকে ম্যানেজ করতে পারবো আমি সেই কয়টা হাত দিয়েছি, এটাকে ম্যানেজ করা শেষ হলে বাকিগুলো তো আবার হাত দেওয়া হবে। এখন আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে, সেটা হলো যে অর্থের প্রয়োজন হয়। বাজেট থেকে আমরা 20,000 প্লাস 5,000 কোটি 25,000 কোটি টাকা নিচ্ছি, এটা একটা বিশাল অঙ্কের টাকা, এটা বাজেটে ছিল না। সরকার এটাকে দিয়েছেন আমাদেরকে এই কার্যক্রম সম্পাদনের জন্য।
আমরা আগামী বাজেটে আরো হয়তো 25-30 হাজার কোটি টাকা চাইবো এবং ব্যাংক রেজলিউশনের জন্য চাইবো, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা পরবর্তী সরকারের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমরা মনে করি যে এটা ধাপে ধাপে আমাদের করতে হবে, একবারে সবকিছু গিলতে গেলে গলায় থেকে আমি মারা পড়বো। জি, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা শুনছিলাম, তিনি আসলে ব্যাংক রিফর্ম নিয়ে কথা বলছিলেন এবং যে 5টি ব্যাংক মার্জার হয়েছে সেখানে বলছেন যাদেরকে নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে, কিছু কিছু ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে সেটির কথা বলছিলেন। একই সাথে বলছিলেন যে অনেক ব্যাংক টাকা না নিয়েও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, সেগুলো জানাচ্ছিলেন। জনাব হাতেম, আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই, এখন আসলে সার্বিক আপনাদের তফসিল তো হলো, আপনাদের একটা স্বস্তি আসলো, এখন আপনাদের ব্যবসা বাণিজ্যে আর কি ধরনের প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখছেন? না, ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা নিয়ে কিন্তু আমি প্রতিনিয়তই কথা বলেছি, অনেক দিন যাবতই, গত 2-3 বছর যাবতই আমি কথা বলে যাচ্ছি এবং কন্টিনিউয়াসলি যেই কথাটা আমি আবারও বলার চেষ্টা করব সেটা হচ্ছে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে এই মুহূর্তে ব্যাংকিং খাত এবং ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, বাধাগ্রস্ত করা, এর সবচেয়ে বড় ভূমিকাটাই এখন আসে ব্যাংকিং থাকতে। কেমন আসে, যেমন ধরেন আমাকে দেখা গেলো, আমি যদি আমদানি রপ্তানির কথাই বলি, সেখানে দেখা যায় যে নানা রকমের কৌশল অবলম্বন করে ব্যবসায়ীদের টাকা কিভাবে মানে হাতিয়ে নেওয়া যায়, ব্যাংকগুলি সেই ব্যবস্থা করছে। যেমন কালকে আমার সাথে একজনের সাথে কথা হচ্ছিল যে উনি তার লোন ফেরত টাকা প্রতি মাসে ইনস্টলমেন্ট ফেরত দিচ্ছে, কিন্তু গিয়ে দেখে ওনার কোনো টাকা, ওই আসল টাকা, মূল টাকা যেখানে যা ছিল তাই কিন্তু রয়ে গেছে। কি নিচ্ছে খালি ইন্টারেস্ট যাচ্ছে। অর্থাৎ বছর বছর টাকা আমরা দিয়েই যাব, আসল টাকা আর পরিশোধ হবে না, ওই ঋণের জায়গায় ঋণ থেকেই যাবে। তো এরকম যদি সিস্টেম হয়, মানে তাহলে তো কোনোদিন এই ঋণ পরিশোধ হবে না, আর কোনোদিন সেই ব্যবসায়ী আর ফিরে আসতে পারবে না, ভালো মানে সুস্থ পরিবেশে বা অবস্থায় ফিরে আসতে পারবে না। এবং সেখানে ব্যাংক যেটা করছে যে মানে কিস্তির মধ্যে ইন্টারেস্টের পরিমাণটাই তারা ম্যাক্সিমামটা নিচ্ছে এবং ইন্টারেস্টটা তো হাই ইন্টারেস্ট রেট ইম্পোজ করেছে, যেটা এখন আর আমাদের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব না। তো এটাকে যদি বড় বড় যারা আজকে কেন আজকে এনপিএল বেড়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক আপনি দেখেন 2 দিন পরই বলছে যে এনপিএল এর পরিমাণ বেড়েছে, কারণ হচ্ছে এই ব্যাংকিং রং পলিসি। একটা তো আছে যে অসৎ ব্যবসায়ী যারা টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, সেটা তো একটা আছেই, বাট আমি সেটার বিরুদ্ধে সরকার, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যবস্থা নেবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা ব্যবসা করতে গিয়ে নানাভাবে হেনস্থা হচ্ছে, তাদেরকে নানাভাবে তাদের টাকা চুষে খাচ্ছে ব্যাংকগুলি এবং তাকে ঋণ খেলাপিতে পরিণত করছে আলটিমেটলি, সেটার বিরুদ্ধে আমাদের কিন্তু অবস্থান। জনাব হাতেম, আমরা এই প্রতিবেদনে একটা জিনিস দেখলাম যে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনীতিবিদও বলছিলেন যে আগামী নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করবে তাদের কাছে একটা রাজনৈতিক কমিটমেন্ট বা প্রতিশ্রুতি বা ইশতেহারে তাদের সেই বিষয়টাকে তুলে আনা, যে ব্যবসায়ীদের জন্য বা ব্যবসার যে সম্প্রসারণ বা ব্যবসার যে প্রতিবন্ধকতা, বাধাগুলো বা সংকটগুলো এখন বিদ্যমান রয়েছে, সেখানে একটা স্পষ্ট তারা দিক নির্দেশনা বা অঙ্গীকার চান। আপনি যদি এই বিষয়ে আমরা ইতিপূর্বে এই মুহূর্তে দেশের 2টা বড় দল বিএনপি এবং জামাত, 2টার একেবারে শীর্ষ নেতৃবৃন্দের সাথেই আমরা কিন্তু ব্যবসায়ীরা বসেছিলাম এবং সেখানে আমরা স্পষ্টত বলেছি যে আপনাদের ম্যানিফেস্টোতে অন্তত এই জিনিসটা আমরা দেখতে চাই যে আপনারা কিভাবে দেশের অর্থনীতিকে, ব্যবসা বাণিজ্যকে, শিল্পকে কিভাবে এগিয়ে নেবেন, এটার একটা রূপরেখা আমরা দেখতে চাই। যা প্রথম 1 বছরে আপনাদের কি করবেন, 2 বছরে কি, 3 বছরে কি, 5 বছরের পরিকল্পনা কি, এই জিনিসগুলি আমরা একটু স্পষ্টত প্রত্যেকটা দলের কাছ থেকে আমরা দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি যে 2টা বড় রাজনৈতিক দলের পক্ষেই এই অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর যে ব্যবস্থা, সেটা তাদের পক্ষে সম্ভব করা, বা সেখানে যদি তাদের আন্তরিকতা থাকে এবং যদি ব্যবসায়ীদের কথা আমলে নেন, তাহলে আমার মনে হয় এটা অসুবিধা হওয়ার কথা না। একটা পরিকল্পনা থাকতে হবে, 5 শালা পরিকল্পনা আমরা যেটাকে বলি, ওরকম একটা পরিকল্পনা নিয়ে যদি বড় দলগুলি যদি আগামী দিনে নির্বাচনের পরে যদি কাজ করে, মানে দায়িত্ব নেওয়ার পর, তাহলে আমার মনে হয় এই অর্থনীতির বর্তমান যে অচল অবস্থা, এটা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। একই সাথে আরেকটা বিষয় তো আছে যে নীতির পরিবর্তন না হওয়া বা নীতির ধারাবাহিকতা থাকা।
অর্থাৎ এই যে সরকার পরিবর্তনের সাথে নীতির পরিবর্তন হয় ব্যবসায়িক, এই জায়গাটাতে আপনারা যদি আমার মনে হয় আপনি যদি দেখেন, আমরা অতীতে বিএনপি সরকার যখন দায়িত্বে ছিল, ক্ষমতায় ছিল, তখন কিন্তু দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো ছিল, কিন্তু ভালোই হয়েছে এবং পলিসিগত সাপোর্টটা আমরা কিন্তু তখনও ভালো পেয়েছি। জামাতে ইসলামও একটা সুশৃঙ্খল অত্যন্ত সংঘবদ্ধ দল এবং তাদের ক্ষেত্র আমরা মনে করি যে এই ধরনের পরিস্থিতি আমরা প্রত্যাশা করব এবং সেটা আমরা পাবো বলে বিশ্বাস করি। তো যেই বড় দুইটা দলের মধ্যে যেই দায়িত্বে আসুক না কেন, সরকারে আসুক, আমরা নির্বাচনের মাধ্যমে আমরা যত দ্রুত সম্ভব আমরা সেটা দেখতে চাই। আমাদের প্রত্যাশা ওই জায়গাটাতেই যে ক্ষমতা আসলে, দায়িত্বে আসলে তাহলে ওনারা সেই পলিসিগুলো ওইভাবেই করবেন। এবং আমরা যারা ব্যবসায়ী, আমাদের আসলে কোনো আমরা রাজনৈতিক কোনো আইডেন্টিটি আমাদের নাই, কারণ আমরা কোনো রাজনীতির মধ্যে নাই, রাজনীতিতে ঢুকতেও চাই না। আমরা চাই সরকার যে আসবে তার সাথেই আমরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের শিল্প ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পলিসি হওয়া দরকার, সরকারের সাথে বসে আমরা সেই কাজগুলি করব, এটাই আমাদের প্রত্যাশা। তো সরকার যদি আমাদের সাথে সেগুলি শুনে এবং সেই অনুযায়ী পলিসি নির্ণয় করে, তাহলে আবার যদি সরকার যদি মনে করতে পারে যে হ্যাঁ আমরা যেই কথাগুলি বলছি সেটা কোনোটা যদি অযৌক্তিক হয়, সেটাও সরকার আমাদেরকে, আমরা খুশি হব যে আমাদেরকে বললে, জানাই দিলে যে না আপনাদের এই জায়গাটা যৌক্তিক না, বা এই জায়গাটা এরকম না হয়ে এরকম হইলে ভালো। পরামর্শ করলে কিন্তু তখন সলিউশনটা বের হয়ে যায়। বাট যদি এখন যেমন হচ্ছে যে আমরা সরকারের দেখাই পাই না, আলোচনাই হয় না, তার ফলে কি হচ্ছে, আমরা একটা অন্ধকারের মধ্যে দিয়ে এখন সাঁতরাচ্ছি। একদিকে এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছে, কোথায় যাব কোনো কুলকিনারা নাই, আর এখন কি করব তারও কোনো দিশা আমরা পাচ্ছি না। অর্থাৎ সরকারের কাছ থেকে কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। আপনার একটার পর একটা আমাদের ইন্ডাস্ট্রি, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি, এইদিকে সরকারের কোনো পদক্ষেপ নাই, বাংলাদেশ ব্যাংকেরও কোনো পদক্ষেপ নেই। জনাব হাতেম, আরেকটা বিষয় হচ্ছে যে সরকার যারাই আসবে, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, এরপরে নতুন একটা সরকার আসবে, সেই সরকারের আসলে চ্যালেঞ্জটা কি হবে? একদিকে তো আমরা নানান ভঙ্গুর অর্থনীতি ছিল, সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। এরপরে আসলে যেই অবস্থাটা এখন আছে সেটা নিয়ে আসলে নতুন সরকার রান করা বা ব্যবসায়িক সাপোর্ট দেওয়া, নীতি সহায়তা দেওয়া বা সব মিলিয়ে আসলে তাদের চ্যালেঞ্জটা কি হবে বলে মনে করেন? না, চ্যালেঞ্জ অবশ্যই আগের তুলনায় এখন চ্যালেঞ্জটা অনেক বেশি হবে। কারণ হচ্ছে আপনি জানেন যে দেশের ব্যাংক খাত যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে, মানে পুরা অর্থনীতিটাকে একটা পঙ্গু করে দিয়েছে। তো এইরকম একটা মানে ভঙ্গুর অবস্থা থেকে টেনে তোলাটা, এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। যেই সরকারে আসুক তাদের জন্য এটা খুব কঠিনই হবে। তারপরও বর্তমানে সরকার যেভাবে একটা পলিসি অ্যাডপ্ট করেছে, কিছু কিছু তো অবশ্যই ভালো জায়গা এখানে তৈরি হয়েছে অলরেডি। যেমন ধরেন আমাদের ডলারের সংকটটা কমেছে, তারপরে আপনার অন্তত এই লুটপাট, ব্যাংকের টাকা পয়সা লুটপাট, বিদেশে পাচার, এইটা বন্ধ হয়েছে। তারপরে ধরেন মূল্যস্ফীতিটা অনেকটা কন্ট্রোলে আসছে। তো এই জায়গাগুলিকে ধরে রেখে বাকি জায়গা, যেই জায়গাগুলিতে এখনো বর্তমান সরকার বা বাংলাদেশ ব্যাংক যেই জায়গাগুলিতে এখনো ইন্ডাস্ট্রিকে, শিল্প কলকারখানাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পলিসি দরকার, এটা আমি মনে করি এই সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু মানে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। এবং নতুন যে, আবারও বলবো যে নতুন যে আপনার সরকার যে নতুন যে লেবার ল করেছে, আচ্ছা, এইটা আমি দুর্ভাগ্যজনক হচ্ছে। আমি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, খুব ভালো, আমরা ভালোবাসি ওনাকে, সাখাওয়াত সাহেব, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে, যে আমি খুব মানে দুঃখিত যে ওনার এরকম একজন স্বজন ব্যক্তির হাত ধরে এই ধরনের একটা লেবার ল হয়েছে, যেই লেবার লটা বাংলাদেশের এই শিল্প কলকারখানা, বিশেষ করে পোশাক শিল্পটাকে মানে ধ্বংস করার শুরুটা উনি করে দিয়ে গেলেন এই লেবার ল এর মাধ্যমে। অতীতে যেভাবে পাট খাত ধ্বংস হয়ে গেছে, বিলুপ্ত হয়েছে, এই পোশাক খাতটা বিলুপ্ত হওয়ার জন্য এই লেবার লটা আমি মনে করি এবং এটার পিছনে আমি অবশ্যই বলবো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। যেই ষড়যন্ত্রগুলিকে বাস্তবায়ন করার জন্য এই সরকারের মন্ত্রণালয়ের মধ্যে কিছু লোক বসে আছে, যারা তাদের দ্বারা, বিদেশিদের দ্বারা প্রভাবিত এবং তাদের দ্বারা লালিত পালিত,
তারা এই ধরনের লেবার ল করে আমাদের সকলের সিদ্ধান্তকে বাইপাস করে সেখানে নতুন এই ধরনের একটা লেবার ল করেছে যেটাতে ইন্ডাস্ট্রি ধ্বংস হবে। জি, আমরা আপনার কাছে আরো আলোচনা করব, তবে সময় হলো একটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছিলাম নির্বাচনী হাওয়া এবং স্বস্তি অস্বস্তিতে ব্যবসায়ীরা, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিকিমের প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনার কাছে আবারও ফিরতে চাই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। একই সাথে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমরা দেখলাম যে গত 4 মাস ধরে ধারাবাহিকভাবে রপ্তানি কমছে, বিশেষ করে পোশাক খাতে একটি বড় প্রভাব পড়ছে। একটু যদি বলতেন ঠিক কেন হচ্ছে, কারণ কি? আপনি দেখেন, গত কয়েক মাস যাবত আমি বলে আসছি যে রপ্তানিটা কমছে এবং কমবে, এটা আরও 3-4 মাস এরকম অব্যাহত থাকবে এই কমাটা। তো সেখান থেকে এখন ঘুরে এটা প্রথমত কারণটা হচ্ছে যে আপনি দেখেন মার্কিন যে নতুন ট্যারিফ যে জারি করলো, সেই ট্যারিফের ফলে মার্কিন ক্রেতাদের মধ্যে কিন্তু একটা সেলসটা কমে গেছে। তো সেলস কমে যাওয়ার ফলে তাহলে বায়ারদের রিকোয়ারমেন্টটা কমে, অর্ডার কম আসছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে নতুন ট্যারিফের ফলে যে কি অবস্থা মার্কেটে দাঁড়ায় সেটা দেখার জন্য বায়াররাও অপেক্ষা করছে, যে বায়াররা যেটা বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার প্লেস করতো সেইগুলি করছে না। আর যে কাজটা তারা করার চেষ্টা করছে আনইথিক্যালি, যে এই ট্যারিফের একটা পার্ট আমাদের এক্সপোর্টারদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, যেটা আমরা কোনোভাবেই নিতে পারি নাই বা পারছি না। যেমন আমি নিজেই রিফিউজ করেছি যে নো, আমাদের পক্ষে কোনোভাবেই সেটা নেওয়া সম্ভব না। দ্বিতীয়ত হলো, আপনি যদি দেখেন যে চায়না এবং ইন্ডিয়ার উপর যে অতিরিক্ত 50% করে যেটা শুল্ক আরোপ করা হয়েছে, তো ফলে চায়না এবং ইন্ডিয়া কি করলো, তখন ইউর যে মার্কেটটা আমাদের সবচেয়ে বড় মার্কেট, বিশেষ করে নিটওয়ারের ক্ষেত্রে সবচেয়ে 50% উপর আমাদের ইউর মার্কেটই ছিল। তো সেখানে একটা তারা গিয়া আনহেলদি কম্পিটিশন একটা হুমড়ি খেয়ে পড়লো, এবং সেখানে তারা প্রাইস কমিয়ে দিয়ে ইউরোপ মার্কেটের অর্ডারগুলি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলো। ফলে আমরা কিন্তু সেখান থেকে অর্ডার আমাদের ওই ইউরোপ মার্কেটও কিন্তু কমে গেল, যার কারণে আমাদের কন্টিনিউয়াসলি অর্ডারটা কমে গেছে। এবং যে বর্তমান যে পরিস্থিতি, তাতে খুব সহসা এখান থেকে ফিরে আসবে এরকম কোনো অবস্থান কিন্তু আমরা দেখছি না। তো এখন তাহলে কি করা? সেই ক্ষেত্রে করা যেটা আমরা মনে করি, সরকারকে বিশেষ করে ব্যাংকিং, আবারও আমাকে ব্যাংকিং খাতের কথাই আসতে হয়, ব্যাংকে এই ক্ষেত্রে নমনীয় পর্যায়ে ভূমিকা পালন করতে হবে বা পলিসি দিতে হবে। কী ধরনের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক পলিসি যেগুলি দিচ্ছে খুব ভালো। যে বর্তমান যিনি গভর্নর আছেন অত্যন্ত ভালো মানুষ, এবং উনি একজন খুব এই অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ মানুষ। তো তিনি চেষ্টা করছেন, কিন্তু অর্থনীতির সব কিছুই সবসময় যে খুব ভালো হয় এরকম না। কারণ হচ্ছে যে আপনি যদি বিশ্বের মানে সবচেয়ে ভালো দেশের যে পলিসি, ওই ধরনের পলিসি যদি একটা ভঙ্গুর অর্থনীতির দেশে এটা ইমপ্লিমেন্ট করতে চান, এটা কিন্তু কখনো হবে না। তো সেই ক্ষেত্রে তাহলে কি করতে হবে? এখন আগে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে আনতে হলে সেখানে কিছু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, যেটা আমি বলে থাকি যে আইসিইউতে রুগীকে যেভাবে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে আগে ওখান থেকে উদ্ধার করে আনতে হয়, তো আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু একই অবস্থার মধ্যে আছে, ম্যাক্সিমামই কিন্তু আইসিইউতে আছে। তো সেখান থেকে যদি তাকে উদ্ধার না করে আপনি ওয়ার্ল্ডের বেস্ট পলিসি তাকে ইমপ্লিমেন্ট করার জন্য চাপিয়ে দেন, তাহলে ওই ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়া ছাড়া, বন্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে। তো যার কারণে কিন্তু কন্টিনিউয়াসলি আপনি দেখেন অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়েছে, আরো হচ্ছে। প্রতিদিনই আপনি দেখবেন আমাদের কাছে তালিকা আসে, প্রতিদিনই লোকজন আসে, ভাই আর পারছি না, এবার বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, ব্যাংক আমাকে সাপোর্ট দিচ্ছে না, ব্যাংক আমাকে ব্যাক টু ভ্যাকেন্সি করছে না। এবং ব্যাংক আশ্চর্যজনকভাবে আমরা বিগত 30-35-40 বছরের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে ব্যাংক সরে গিয়ে আমি এক্সপোর্ট করে ডকুমেন্টস দিচ্ছি, সেই ডকুমেন্ট পারচেস করে টাকা আমাকে না দিয়ে সেটাকে এসটিএল করে লোন দিচ্ছে আমাকে। ফলে সেখানে 15% ইন্টারেস্ট যখন ইম্পোজ হচ্ছে, তখন আমার কিন্তু তখন এই মানে দিনে দিনে কিন্তু পঙ্গু হওয়া ছাড়া কোনো উপায় আর নাই। জি, আমাদের কাছে কয়েকটি পত্রিকার শিরোনাম আছে, আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি পত্রিকার। দর্শক, আমরা কয়েকটি পত্রিকার শিরোনাম দেখতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে $750 কোটি।
পরের নিউজটি আমরা দেখতে চাই। পরেরটি আমরা দেখতে পাচ্ছি যে ইত্তেফাক তারা বলছে যে টানা দরপতনে বাজারে বিও হিসাব বাড়ছে, অর্থাৎ শেয়ার বাজার নিয়ে তারা রিপোর্টটি করেছে। আমরা দেখতে চাই পরেরটি করেছে ডেইলি স্টার বাংলা ভার্সনে। তারা বলছে যে নাব্যতা সংকটে পায়রা বন্দর পণ্য আমদানি প্রায় অর্ধেকে নেমেছে। এছাড়া প্রথম আলো রিপোর্ট করেছে 17 ব্যাংকের খেলাপি 10% নিচে। যে খেলাপি ঋণের কথা আপনি বলছিলেন সেটি আসলে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। এরপরটি দেখতে চাই সমকাল, তারা বলছে যে পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা। পত্রিকার শিরোনামগুলো দেখলাম, একসাথে আমরা একটু স্বর্ণের বাজারের আজকের আপডেট একটু দেখতে চাই। স্বর্ণের বাজারে আমরা যদি আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে প্রতি ভরি স্বর্ণ যেটি 22 ক্যারেটের সেই স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে 2,17,760 টাকা, অর্থাৎ দাম বেড়েছে। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 2,07,210 টাকা, 18 ক্যারেটের দাম 1,77,642 টাকা এবং সনাতন স্বর্ণ 1,47,899 টাকা। আবার আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি আপনার সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে এখন তো আসলে আমরা দেখলাম যে ব্যাংকের সুদ হারও কমেনি, অন্যদিকে মূল্যস্ফীতি যদিও কিছুটা নিম্নমুখী রয়েছে কিন্তু সেটাও এখনও মানুষের কাছে অনেকটা মানে নাবিশ্বাস অবস্থার মধ্যে আছে। যদি বলতেন যে এই দুটির সাথে সম্পর্ক আছে সুদ হারের, এটি আপনাদের প্রত্যাশার জায়গাটা। সুদের হার নিয়ে আমরা আরও বোধহয় মাস 2 আগে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে কথা বলেছিলাম, আমরা বসছিলাম। তো তিনি কিন্তু তখন খুব আশার বাণী শুনিয়েছিলেন যে উইদিন মানে কিছুদিনের মধ্যেই এটাকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবেন এবং উনি স্পষ্টতই বলেছিলেন যে মূল্যস্ফীতিটা যদি 6-এর নিচে নেমে আসে তাহলেই সিঙ্গেল ডিজিটে ওনারা নামিয়ে আনবেন। কিন্তু আমরা এখনও কিন্তু সিঙ্গেল ডিজিট দূরের কথা 15-এর নিচে নামতে এখনও দেখিনি। তো এরকম পরিস্থিতিতে আসলে টিকে থাকা ব্যবসায়ীদের খুব কঠিন। আর একটা জিনিস আমি বারবার বলার চেষ্টা করছি, আপনি দেখেন ওই যে মাঝে মাঝে আপনারা হয়তো অনেকে ফোন পান, আমার কাছেও ফোন আসে, ওই বিভিন্ন হাউজিং কোম্পানিগুলি, ডেভেলপার কোম্পানিগুলি ফোন করে। তো আমি খুব ওনাদেরকে বলি যে ভাই এই সময়ে আপনি রং জায়গায় ফোন করছেন, আপনারা আমাদেরকে ফোন না করে বরঞ্চ যাদের কাছে লুটপাটের টাকা আছে ওখান থেকে টাকাগুলি নেওয়ার মানে ব্যবস্থা করেন, তাহলে অ্যাটলিস্ট অন্তত দেশে থাকবে, নাহলে কিন্তু এই টাকাগুলি বিদেশ পাচার হয়ে যাবে। ওই পাচারটাকে রোধ করার জন্য যেভাবেই পারেন তাদেরকে আপনারা ধরার ব্যবস্থা করেন, আমাদেরকে ফোন করে বিরক্ত করেন না, কারণ আমরা এখন টিকে থাকার সংগ্রামে লিপ্ত, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। এখন আমরা ওই হাউজিং বা ডেভেলপার কোম্পানির ফ্ল্যাট কেনার মধ্যে ওই চিন্তা করার সুযোগ আমাদের নাই। তো পরিস্থিতি কিন্তু এরকম এখন ম্যাক্সিমাম আপনি যদি দেখেন, আমি খুব চ্যালেঞ্জ দিয়েই বলি যে অন্তত 80% ইন্ডাস্ট্রি, 80% ফ্যাক্টরি লসে রান করতেছে অনেক দিন যাবত, এবং এক সময় দেখবেন এই লসে রান করতে করতে একটা পর্যায়ে গিয়ে ব্যাংকে যখন তার ঋণের পাহাড় বা একটা শর্টফল তৈরি হয়ে যাবে বড় ধরনের, তখন অটোমেটিক্যালি ব্যাংক তার সকল কার্যক্রম বন্ধ করে দিবে। তখন ওই তো যেটা মানে বন্ধ করে দেওয়া মানে হচ্ছে লাইফ সাপোর্টটা খুলে নেওয়া, সব শেষ, তখন ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাওয়া। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন। আমাদের বিজনেস আওয়ারের শেষ করতে হচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।